আজকে আমরা বৃত্ত সম্পর্কে জানবো। বৃত্ত অর্থাৎ সার্কেল। সার্কেল কি, এর কি কি ভাগ আছে, কোনটার কি নাম, সেগুলো আজকে আমরা জানবো। প্রথমে আসি বৃত্ত। বৃত্ত কাকে বলে? ডেফিনেশন। বৃত্ত বলতে কি বোঝায়? এই যে আমি এখানে একটা দেখো ডায়াগ্রাম আঁকিয়েছি, এটা হলো বৃত্ত। তো বৃত্তটা কিভাবে আঁকানো হয় না, একটি মাত্র বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ কোনো সমতলিক চিত্র। দেখো এখানে একটা মাত্রই বক্ররেখা আছে, দেখছো? একটাই বক্ররেখা যেটা সীমাবদ্ধ। যে কোনো সমতলিক চিত্রের একটি নির্দিষ্ট বিন্দু হতে ওই বক্ররেখার উপর অবস্থিত প্রতিটি বিন্দুর সরলরৈখিক দূরত্ব সমান হলে তাকে বৃত্ত বলে। অর্থাৎ এই যে বক্ররেখা দেখছো, তার একটা নির্দিষ্ট বিন্দু, যদি আমি এই বিন্দুটাকে মাঝখানে এই বিন্দুটাকে ধরে নিই, তাহলে এখান থেকে এই অংশের যা দূরত্ব, এই অংশের যা দূরত্ব, এখান থেকে এই অংশেরও ঠিক সেই একই দূরত্ব হবে, এটাও এ হবে। বা এইদিকে এটা ধরলে এটাও এ হবে। কিন্তু আমি যদি মনে করি একটা বক্ররেখা দ্বারা এরকম ধরে নিই, দেখো একটা বক্ররেখা দ্বারা এর কিন্তু এই অংশের যা দূরত্ব, এই অংশের সেই দূরত্ব না, তাকে আমরা বৃত্ত বলবো না। বৃত্ত হতে গেলে বক্ররেখাটার দূরত্ব একটা নির্দিষ্ট বিন্দু থেকে সব জায়গায় সমান হতে হবে, একেই আমরা বৃত্ত বলবো। এবার বৃত্তের মধ্যে যে ভাগগুলো আছে সেইগুলো আমরা কি কি দেখব। প্রথমে আসছি বৃত্তাকার ক্ষেত্র, যাকে বলে সার্কুলার রিজিয়ন। তাহলে আমরা সার্কুলার রিজিয়ন কোনটাকে বলবো? যেমন একটা এই বৃত্ত, এই বৃত্তের ভেতরে যে অংশটা, এই ক্ষেত্র যেটা, তাকে আমরা বলবো বৃত্তাকার ক্ষেত্র। মানে এই যে বদ্ধ যে পরিসরটা, তার ভেতরে যে অংশটা, তাকে আমরা বলবো বৃত্তাকার ক্ষেত্র। তাহলে বৃত্ত ও বৃত্তের ভেতরের অংশ মিলে যে ক্ষেত্র তৈরি করে তাকে বৃত্তাকার ক্ষেত্র বলে। বোঝা গেল? ঠিক আছে, এই যে ভেতরে যে ক্ষেত্রটা, এটা হলো বৃত্তাকার ক্ষেত্র। এবার আসছে 2 নম্বর, কেন্দ্র। কেন্দ্র মানে সেন্টার। আমরা বৃত্তের সেন্টার কোনটাকে বলবো না, এই যে বৃত্ত, আমি এখনই যেটা বলছিলাম বৃত্তের ডেফিনেশন দিতে গিয়ে, যে কোনো একটা বিন্দু, যে বিন্দু থেকে বৃত্তের প্রতিটি অংশের দূরত্ব সমান হবে। তাহলে আমি যদি এই মাঝ বরাবর এই অংশটাকে বিন্দুটাকে ধরি, এখান থেকে দেখো বৃত্তের বিভিন্ন জায়গার দূরত্ব, রৈখিক দূরত্ব কিন্তু সমান হবে। এই বিন্দুটাকে বলা হচ্ছে কেন্দ্র। অর্থাৎ বৃত্তের মাঝ বরাবর যে বিন্দুটা, তাকেই বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, তাহলে যে বিন্দু থেকে বৃত্তের ওপর অবস্থিত প্রতিটি বিন্দুর সরলরৈখিক দূরত্ব সর্বদা একই থাকে
তাকে বৃত্তের কেন্দ্র বলে। এবার আসছে পরিধি। পরিধি বা সার্কুমফেরেন্স। কে বলছে? কাকে বলছে না, এই যে এই বৃত্ত, এই যে বৃত্তটা এই যে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ আছে, এই বক্ররেখার যে দৈর্ঘ্য সেইটাকেই বলে পরিধি। অর্থাৎ এখানে স্টার্ট হয়ে যদি এই পুরোটা যে দৈর্ঘ্য সেটাই হলো পরিধি। তাহলে কাকে বলছে পরিধি? না, যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ থাকে তার দৈর্ঘ্যকে পরিধি বলে। এই বৃত্তের ক্ষেত্রে এর কেন্দ্র মনে করো ও, ঠিক আছে, আর বক্ররেখা এখানে এ বি সি ডি এরকম যদি থাকে, আমি ধরে নিচ্ছি বক্ররেখা, তাহলে এর পরিধি হবে এ বি সি ডি এ। এটা হলো পরিধি। এরপর আসছে জ্যা অর্থাৎ কর্ড। বৃত্তের জ্যা কাকে বলে? একটা বৃত্ত, এবার এই বৃত্তটার উপর মনে করো দুটি বিন্দু আছে, একটা বিন্দু এ, একটা বিন্দু বি। এই বিন্দুর যে এই রেখা দ্বারা যোগ করলে যে দূরত্বটা সেইটাই হলো জ্যা। বুঝা গেছে? বৃত্তের উপর দুটি বিন্দু থাকে, সেই বিন্দুর যোগফলটাই হলো বৃত্তের জ্যা। তাহলে বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখা হলো বৃত্তের জ্যা। এবার আসছে ব্যাস অর্থাৎ ডায়ামিটার। ডায়ামিটার কোনটা? না, এই বৃত্তের যে কেন্দ্র মাঝ বরাবর এই বিন্দুটা কেন্দ্র ও, এই মাঝ বরাবর বিন্দু হতে দুই দিকের যে সংযোজক সরলরেখা সেটাই হলো বৃত্তের ব্যাস। অর্থাৎ এই এ বি হলো বৃত্তের ব্যাস। তাহলে কি না, কে বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ যা বৃত্তের কেন্দ্রগামী তাকে ব্যাস বলে। অর্থাৎ আমি যে এই ব্যাসটা টানলাম, দেখো এই দূরত্ব, এই যদি বৃত্ত হয়, ঠিক আছে, এটা বৃত্তের কেন্দ্র ও, আমি কেন্দ্রগামী এই বিন্দুর ওপর দিয়ে বৃত্তের যে কোনো ওপরে আমি ব্যাসটা টানতে পারি। এরকমও হতে পারে, এরকমও হতে পারে, কিন্তু সবগুলো দেখো কেন্দ্রগামী। এই কেন্দ্রকে ছেদ করতে হবে, তবেই এটা ব্যাস হবে। এবার দেখো ব্যাসের সঙ্গে যেটা আসছে, আমি একটু আগে যেটা বললাম জ্যা অর্থাৎ কর্ড, কি না, বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর সরলরেখাংশ। এই যে আমি এ বি টেনেছিলাম, এখানেও দেখো এটা কিন্তু সেই জ্যাই হচ্ছে, দেখছো যে কেন্দ্রগামী জ্যা, এটা হচ্ছে সেই এ বি, বৃত্তের ওপর অবস্থিত কোনো বিন্দুর সরলরেখাংশ, তো এটাই হচ্ছে।
অর্থাৎ এখান থেকে আমি একটা জিনিস পেয়ে যাচ্ছি, যেটা হলো সব থেকে বড় জ্যা হলো বৃত্তের ওপরে, সেটা হলো ব্যাস। তুমি যেখান থেকে টানো না কেন, দেখো জ্যাটা, তুমি যদি এখানে জ্যাটা যেখান থেকে টানো কেন্দ্র বাদ দিয়ে, দেখো কোনোটা কিন্তু বড় হবে না। যেটা এই কেন্দ্র দিয়ে টানলে যে বড়টা হবে, সব থেকে বড়, তুমি যেখান দিয়ে টানো যে এই ব্যাসের থেকে ছোট হবেই। অর্থাৎ আমরা পাচ্ছি কি না, সব থেকে বড় জ্যা হলো বৃত্তের ব্যাস। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। এবার আসছে ব্যাসার্ধ বা রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াস কোনটাকে বলছে, এই বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু দূরত্ব হলোই ব্যাসার্ধ। এই বৃত্তের কেন্দ্র এখান থেকে এই দূরত্ব, এটা ও, এটা এ, এই ও এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তুমি যেদিকে খুশি জানতে পারো, এই দিকে টানি ও বি, এই ও বিটা হবে বৃত্তের ব্যাসার্ধ, বা এই উপর দিকে ও সি, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কাকে বলছে বা রেডিয়াস কাকে বলছে, কেন্দ্র থেকে বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর সংযোজক সরলরেখাকে বৃত্তের ব্যাসার্ধ বলে। ঠিক আছে, তাহলে এখানে ও এ হলো বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যখন ও এ নিচ্ছি, এই যে দূরত্বটা, আমি যদি এই পুরো দূরত্বটা কি বলেছিলাম, ব্যাস বলেছিলাম, তাই তো? মানে এখান থেকে এই বি এটা হলো পুরো ব্যাস, কিন্তু যখন আমি ব্যাসার্ধ নিচ্ছি, ও এটা নিশ্চয়ই অর্ধেক দূরত্ব হবে ব্যাসার্ধর, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি না, ব্যাসার্ধ ইকুয়াল টু হাফ ইন্টু ব্যাস। ব্যাসের যে দূরত্ব, ব্যাসার্ধ সবসময় তার অর্ধেক দূরত্ব হবে। ঠিক আছে, এবার আসছে চাপ, বৃত্তচাপ বা আর্ক। আর্ক কাকে বলবো না, এই একটা বৃত্ত, ঠিক আছে, বৃত্তের যে কোনো দুটো অংশকে বৃত্তচাপ বলে। ঠিক আছে, এই একটা অংশকে বৃত্তচাপ বলে। এবার তাহলে বৃত্তের যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। অর্থাৎ এই পুরো বৃত্তটার যে কোনো দুটো অংশটাকে, এইটা বা এই দিক থেকে এই দুটো, এই অংশটাকে বলা হয় বৃত্তচাপ। বৃত্তচাপ দুই প্রকার, ঠিক আছে, দুই ভাগকে ভাগ করা যায়। এক হলো অধিচাপ, যাকে বলে মেজর এক, আর একটা হলো উপচাপ বা মাইনর অ্যাক্ট। অধিচাপ কাকে বলছে, অধিচাপ কোনটা, বৃত্তকে, এই বৃত্ত যে চাপটা আমি নেব, সেইটা আমি যদি অসমান অংশে ভাগ করি, ঠিক আছে, যে মনে করো আমি এখান থেকে এরকম নিলাম, দেখো অংশটা কিন্তু সমান না, এটা কিন্তু হাফ হবে না, ঠিক আছে, বা এখান থেকে এইটুকু নিলাম, তাহলে কি হলো, যদি এটা কেন্দ্র হয়, এটা যেরকম ব্যাসার্ধ, এটা কিন্তু বৃত্তের হাফ হলো না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা তখন বলবো অধিচাপ। যদি বলছি না, বৃত্তকে দুটি অসমান অংশে ভাগ করলে অপেক্ষাকৃত বৃহত্তর অংশকে অধিচাপ বলে।
বোঝা গেল দুটি অসমান অংশে। এই যে এই ক্ষেত্রে আমি দেখো অসমান অংশে ভাগ করেছি, এই একটা অংশ এই এ বি তে এ একটা অংশ আর এ একটা অংশ, তাহলে যে অংশটা বড় তাকে আমরা বলবো অধিচাপ। তাহলে এটা আমি এদিকে ডি নাম দিলাম, তাহলে এটা হবে তোমার এ ডি বি, এটা অধিচাপ। ঠিক আছে, আর একটা কি আসছে উপচাপ। উপচাপকে বলবো না বৃত্তকে দুটি অসমান অংশে ভাগ করলে অপেক্ষাকৃত ক্ষুদ্রতর অংশকে উপচাপ বলে। অর্থাৎ ওই চিত্র আমি এখানে আবার আঁকছি, এখানে এ বি অংশে আমি ভাগ করেছি, এখানে এই এ ডি দিয়েছিলাম, তো এ ডি বিটা হয়েছে তোমার অধিচাপ, আর এখানে হবে এ সি বি, এই অংশটা হবে তোমার উপচাপ। ঠিক আছে, এবার আসছে বৃত্তাংশ বা সিগমেন্ট। এই যে এটা হলো বৃত্ত, কেন্দ্র ও, কি বলছে না বৃত্তের জ্যা কোনটা, এটা এবি জ্যা, তাই তো। জ্যা বৃত্তাকার অংশকে যে দুটি অংশে ভাগ করে, এই যে এই জ্যাটা ভাগ করলো, এ একটা অংশ এ একটা অংশ, যে দুটি অংশে ভাগ করে তাকে সেই ভাগকে বলা হয় বৃত্তাংশ। তাহলে কি লিখবো, জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে যে দুটি অংশে ভাগ করে তাদের প্রতিটি ভাগকে বৃত্তাংশ বলে। বৃত্তাংশ দুই ভাগে ভাগ করা যাবে, ঠিক আছে। একটা কি অধিবৃত্তাংশ আর একটা কি উপবৃত্তাংশ। অধিবৃত্তাংশ মেজর সিগমেন্ট, উপবৃত্তাংশ মাইনর সিগমেন্ট। মেজর সিগমেন্ট বা অধিবৃত্তাংশ কোনটা, না এই দুটি ভাগে ভাগ করলে যেটা অসমান বৃত্তের যেটা সব বড় সেটা হলো তোমার অধিবৃত্তাংশ। তার মানে এখানে তোমার এ ডি বি হচ্ছে অধিবৃত্তাংশ। ঠিক আছে, যেটা ভাগ করলে যে অংশটা পাবে সেটা অধিবৃত্তাংশ। আর উপবৃত্তাংশ কোনটা, না যেটা ক্ষুদ্রতম অংশ সেটা হলো তোমার উপবৃত্তাংশ। বুঝা গেল। এবার আসছে বৃত্ত কলা বা সেক্টর। এই একটা বৃত্ত, বৃত্তে এটা হলো কেন্দ্র ও। এবার কেন্দ্র থেকে আমি দুটো ব্যাসার্ধ অঙ্কন করব, এ একটা ব্যাসার্ধ ও এ একটা ব্যাসার্ধ ও বি। ঠিক আছে, এইবার এই দুটো ব্যাসার্ধ, তাহলে এটা একটা বৃত্ত চাপ হয়ে গেল এ বিটা, দুটো ব্যাসার্ধ দ্বারা অঙ্কন বৃত্ত চাপ। ঠিক আছে, যে দুটি ক্ষেত্রে সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে বৃত্তকলা। অর্থাৎ এইটা একটা বৃত্তকলা, ভেতরের অংশটা একটা বৃত্তকলা, মানে এ ও বি, আর এই বাইরের অংশটা একটা বৃত্তকলা। ঠিক আছে, সেক্টর। বৃত্তকলাকে দুটো ভাগে ভাগ করে, দেখো এটা হলো ছোট বৃত্তকলা, যেটা ছোট অংশ, আর এটা হলো বড় বৃত্তকলা। এই সংজ্ঞাটা কি লিখবো, না একই বৃত্তের দুটি পৃথক ব্যাসার্ধ ও তাদের মধ্যবর্তী
বৃত্ত চাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বৃত্তকলা বলে। ওকে, একটা হলো বড় বৃত্তকলা, একটা ছোট বৃত্তকলা। এবার আসছে অর্ধবৃত্ত বা সেমি সার্কেল। সেমি সার্কেল কোনটা? না, কোনো বৃত্তকে সমান দুটি অংশে ভাগ করলে একটা অংশকে বলা হবে সেমি সার্কেল। দেখো, এই বৃত্তটাকে আমি ব্যাস বরাবর দুটো সমান অংশে ভাগ করে নিয়েছি, ঠিক আছে? কারণ ব্যাস বরাবর দুটো সমান অংশে ভাগ হবে, এই দুটো সমান অংশকে বলা হয় সেমি সার্কেল। এটা একটা সেমি সার্কেল, এটা একটা সেমি সার্কেল, ঠিক আছে? তাহলে যদি এটা কেন্দ্র ছিল ও, তাহলে এ ডি বি, এটা একটা, এটারও কেন্দ্র ছিল ও, তাহলে এটা হবে তোমার এ সি বি। এই দুটো হলো সেমি সার্কেল। তাহলে কি, কোনো বৃত্তকে সমান দুটি অংশে ভাগ করলে প্রতিটি অংশকে এক একটি অর্ধবৃত্ত বলে। এবার আসছে এক কেন্দ্রীয় বৃত্ত, অর্থাৎ এই একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র ও, এই কেন্দ্রকে কেন্দ্র করে আর একটা বৃত্তের অঙ্কন করছি ভেতরেই, দেখো। তাহলে এ একটা ব্যাসার্ধ হচ্ছে, এ একটা ব্যাসার্ধ হচ্ছে, কিন্তু কেন্দ্রটা একই। আবার একটা বৃত্ত অঙ্কন করছি, এটার ব্যাসার্ধটা আলাদা হচ্ছে, ঠিক আছে? তাহলে যার যে বৃত্তের কেন্দ্র একই কিন্তু ব্যাসার্ধ আলাদা, তাকে আমরা বলবো এক কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে? এর ব্যাসার্ধ মনে করো এ, এটা বি, এটা সি। তাহলে আমি সংজ্ঞা কি লিখবো? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পৃথক পৃথক বৃত্ত অঙ্কন করা হলে তাদের এক কেন্দ্রীয় বৃত্ত বলে। একইভাবে সমান, আচ্ছা, একে বলা হয় ইংলিশে কনসেন্ট্রিক সার্কেল, ঠিক আছে? এবার আসছে সমান বা সর্বসম বৃত্ত, কনগ্রুয়েন্ট সার্কেল। এক্ষেত্রে কি, এই যে বৃত্তগুলোর কেন্দ্র আলাদা, ঠিক আছে? এটা হলো এ কেন্দ্র মনে করি, এটার বি কেন্দ্র, এটা সি কেন্দ্র, কিন্তু এদের ব্যাসার্ধগুলো একই। যদি এটা আমি ব্যাসার্ধটা মনে করি পি একক, তাহলে এটাও পি একক, এটাও পি একক। এই তিনটে বৃত্তের কেন্দ্র আলাদা, এবিসি কেন্দ্র আলাদা, কিন্তু ব্যাসার্ধ একই। এই বৃত্তগুলোকে আমরা বলবো সর্বসম বৃত্ত। অর্থাৎ যে সকল বৃত্তের কেন্দ্রগুলি আলাদা এবং ব্যাসার্ধ একই, তাদের সর্বসম বৃত্ত বলে। এই গেল আজকে বৃত্ত নিয়ে পাঠ। যদি আরও তোমাদের কিছু জানার থাকে অন্য কোনো বিষয় বা এই বিষয়েই, তাহলে আমাকে কমেন্ট করে জানিও।